বুধবার। বুধবার মনে হয় 26 তারিখ না? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমার সমস্ত ক্লাস হচ্ছে 27 তারিখে সব বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনাদের ক্লাস তাহলে ওই যে 26 তারিখে, আপনাদেরটা যেহেতু আগে 26 তারিখেই ছুটি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আপনারা আর একটা ক্লাস পাবেন, আগামী ক্লাসটা। তো এখন এখন আপনারা বলেন আপনাদের বাকি আছে কি, মানে হেল্প লাগবে কোনটাতে, যেহেতু ক্লাস আজকের ক্লাসটা আর আগামী ক্লাস, আজকের ক্লাসটা দুইটা ক্লাস পাবেন। ওকে, তাহলে রিঅ্যারেঞ্জটা দিয়ে কম্পোজিশন সম্পর্কে স্যার কম্পোজিশন সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হতো। কম্পোজিশন সম্পর্কে গত ক্লাসে আলোচনা করছিলাম না? হুম। স্যার আমি তো তাইলে পাই নাই। আচ্ছা, আচ্ছা শুনেন, তাহলে এটাকে শেষ করে নিই এই ব্যাপারটা। সেটা হচ্ছে আপনাদের একটা সাজেশন দিয়েছি, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর মধ্যে কমন আসবে। এবার আর একটা কথা শুনেন, কই জানি প্যারাগ্রাফ, একই সাজেশন, হ্যাঁ এইগুলাই ঘুরে ফিরে সারা বাংলাদেশে আসে, বুঝছেন? এবার শোনেন, প্রথম কথা বলি, প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের জন্য আপনাদের যে সাজেশন দিয়েছি 15টা প্যারাগ্রাফ দিয়েছি, ওইটাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে দুটাতেই আসবে। এটা আপনারা 99% নিশ্চিত থাকতে পারেন, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন আপনারা কমন পাবেন। আচ্ছা, বাই চান্সে যদি কমন না পান তখন কি করবেন? যদি কমন না পান তাহলে এই যে এই দুইটা আছে, এই যে দুইটা ফরম্যাট, ঠিক আছে? এই যে হচ্ছে যে ধরনের আছে, যে ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, যেটা সমাজ এবং মানুষের জন্য ক্ষতিকর সাইড, এরকম প্যারাগ্রাফ অথবা কম্পোজিশনের জন্য আপনারা এই ফরম্যাটটা অবলম্বন করবেন। ক্লিয়ার? এই জায়গাতে লিখতে পারবেন, হ্যাঁ। মনে করেন জাস্ট কি করবেন, শুধু জাস্ট এই জায়গাতে ওই যে প্যারাগ্রাফের নামটা লিখবেন। ধরেন ট্রাফিক জ্যাম এসছে, ওকে লিখে দিবেন ট্রাফিক জ্যাম অকাট বা হিম্যান অকাজ এরকম। রোড অ্যাক্সিডেন্ট লিখে দিবেন। শুধুমাত্র ওই যে প্রথমটাই আপনারা ওই প্যারাগ্রাফের নামটা লিখবেন। কোনগুলো? যেগুলা হচ্ছে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ক্ষতিকর জিনিস, এরকম কিছু। হ্যাঁ, ব্যাড সাইড এরকম যদি হয় তাহলে আপনারা জাস্ট ওই জায়গায় নামটা দিবেন, আর বাকি যেভাবে লিখে দিয়েছি এভাবে লিখে দিবেন। এখন এটা প্যারাগ্রাফ হোক আর কম্পোজিশন হোক, একটাই ফরম্যাট, মনে থাকবে কি? কি বুঝলেন? প্যারাগ্রাফ আসলেও এইটা, কম্পোজিশন আসলেও এইটা, ব্যাপারটা বুঝছেন কিনা? আচ্ছা, আর একটা ফরম্যাট হচ্ছে যেগুলো মানুষের জন্য উপকার বা ভালো জিনিস, যেমন হচ্ছে ডিসিপ্লিন, গুড ম্যানার্স, ডিগনিটি অফ লেবার, প্যাট্রিজিয়াম, যেগুলো মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ভালো, সেইটার জন্য এই প্যারাগ্রাফটা, এটা ফলো করবেন। প্যারাগ্রাফ আসলেও এইটা, কম্পোজিশন আসলেও এইটা। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা সম্পর্কে একদম শেষ কথা শোনেন। শেষ কথা হচ্ছে এইগুলাতে আপনি 100% মার্ক পাবেন না, মানে 10 মার্কের মধ্যে 10 মার্ক পাবেন না, 9 মার্ক পাবেন না, 50-50 মার্ক পাবেন। বুঝতে পেরেছেন কি? এইগুলাতে আমি যদি বলি যে আপনারা এটা লিখলেই 8-9 পাই যাবেন, এটা মিথ্যা কথা হবে। এটাতে আপনারা 100% মার্ক পাবেন না, এটা হচ্ছে 50-50। এটা শুধুমাত্র ওই যে অন্ধের লাঠির মতো, হ্যাঁ, অন্ধের লাঠি, আপনি কমন পান নাই, কিছু লিখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে মনে করেন এটা লিখে দিবেন, আপনি 10 মার্কের মধ্যে 6-7 পাবেন, 5-6-7 এরকম লেভেলে মার্ক পাবেন। ঘটনা ক্লিয়ার কিনা? কিন্তু আমার প্রশ্ন থাকবে, এখনো যত সময় আছে, এইটার উপরই অনেকেই কি করে, এইটার উপরই নির্ভর করে থাকে যে যাই আসুক এটা লিখে দেবো। তো আসলে পরীক্ষার জন্য 1 মার্কও কিন্তু অনেক কিছু, 1 মার্কের জন্য আপনার এই প্লাস আসবে না, বুঝছেন? তো সেই ক্ষেত্রে যে প্যারাগ্রাফগুলো, কম্পোজিশনগুলো সাজেশনে দিয়েছি ওইগুলো মোটামুটি পড়বেন, ওইগুলো কমন পাবেন ইনশাল্লাহ। বাই চান্স কমন যদি না পান তখন এই দুটো ফর্মেট ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, বলেন আর প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে কিনা? ইমেল তো যে কোনোটাই পারবেন। ইমেল নিয়ে গত ক্লাস হয়েছে না? ইমেলের ক্লাস হয় নাই? ইমেলের ভিডিও আছে তো? ইমেলের তো ইমেল রাইটিং এর ভিডিও দেওয়া আছে, শোনেন এগুলো দেখে নেন, কারণ এটা তো নেই কোন জায়গায়। শোনেন এই দেখেন, আমি স্যার আপনাদের, আমার কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলেন।
বলছে সিভিতে মনে করেন স্যার ওই যে লাস্টে আসে না এডুকেশন কোয়ালিফিকেশন, ওটা তো আমরা দিয়ে দেই। ওর পরে স্যার ওই যে রেফারেন্স আছে, ওই রেফারেন্সটা কি স্যার দেওয়া লাগবে? রেফারেন্স স্কিল, হ্যাঁ রেফারেন্স এবং স্কিল যদি দিতে পারেন দিবেন, বুঝছেন। আর তোমার তা না হলেও স্যার ওখানে মনে করেন যে 10-এর ভিতরে স্যার কেন যদি স্যার রেফারেন্স আমি না দিতে পারলে স্যার কেমন মার্ক 8 পাই? পাবেন 8। আর রেফারেন্সটা দিলে 9 পাওয়া ওই সম্ভব? একই না, ওই একই। স্যার টোটাল মার্কসই 8। টোটাল মার্ক 8 না, তাহলে মনে করেন 7 পাবেন। শুধু 8 মার্ক হলে 7 পাবেন, 6-7 পাবেন। ওই রেফারেন্স শোনেন, এটা তো সিভি তো 2টা পৃষ্ঠা লিখতে হয়, একটা কভার লেটার, একটা হচ্ছে সিভি, তাই না? এই মোটামুটি আকার কভার লেটার সিভি লিখলে আপনারা পুরো মার্ক পেয়ে যাবেন। আর যদি আপনারা স্কিল এবং রেফারেন্সটা দিতে পারেন তাহলে মনে করেন যে 8-এ 8ই পাবেন, এরকম কিছু আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আপনাদের একটু বলি, সেটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স, ওপেন এন্ডেড কোশ্চেন, ফিলিং গ্যাপ। আচ্ছা, এই যে এই ক্লাসগুলো দেখেছেন আপনারা, এই লেটার আছে দেখেন, লেটার, ইনফর্মাল ইমেল, এই যে ফর্মাল লেটার, ফর্মাল ইমেল, সিভি রাইটিং, জাস্ট 2টা ক্লাস করলেই সামারি রাইটিং, ইনফর্মাল লেটার, ইনফর্মাল ইমেল, ফর্মাল লেটার, ফর্মাল ইমেল, সিভি রাইটিং, জাস্ট এই 2টা ক্লাস করলেই হয়ে যাবে সব, এই 2টা ক্লাস। স্যার এই এই মেইলের এই ফাংশনে এতগুলো কেন স্যার? এই যে ফর্মাল লেটার, ইনফর্মাল ইমেইল, এগুলো এত কেন? শোনেন, আপনাদের ফার্স্ট পেপার আছে না, জি আপনাদের স্যার। ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার অথবা ইনফর্মাল ইমেল আসবে, বুঝতে পেরেছেন? এখন তো স্যার গুরুত্বপূর্ণ ইমেইল বেশি আরে সম্ভবত। না, ওইটা বলি কথা না। আপনাদের সিলেবাসে ইনফর্মাল লেটারও আছে, ইনফর্মাল ইমেলও আছে। তো ইনফর্মাল লেটার এবং ইনফর্মাল ইমেল লেখার নিয়ম প্রায় এক, শুধু হেডিংটা শুধু আলাদা হয়। আপনারা ওই ক্লাসগুলো করলেই বুঝবেন যে একটা দিয়ে দুটো লেখা যায়। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা, আর আপনাদের সেকেন্ড পেপারে হচ্ছে ফর্মাল লেটার আসবে অথবা ফর্মাল ইমেল আসবে, বুঝলেন কি না? স্যার দুটোর মধ্যে এইবার দুটা লেখার নিয়মও কিন্তু এক। আপনাদের একটু দেখায় দাঁড়ান, আপনারা তাহলে ভালো বুঝবেন। আর আপনারা ক্লাসগুলো দেখলেই আপনারা পারবেন, এখানে মানে জটিলতার কিছু নাই। এই যে ইনফর্মাল লেটার ইমেল দেখেন, এই দেখেন যা যা লেখা আছে, বুঝছেন? জাস্ট দেখেন, এই এই যে এই প্রথমটুকু দেখছেন না, জাস্ট এইটুকু আলাদা। এটা হচ্ছে ইনফর্মাল লেটার। দেখেন এখানে যা যা লেখা আছে, এখানে যা যা লেখা আছে, দেখেন ইনফর্মাল ইমেলেও হুবহু তাই তাই লেখা আছে। এই দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ওয়েল টেকিং অল দ্য মেম্বার্স। দেখেন ইমেলেও তাই লেখা আছে, কোনো চেঞ্জ নাই। এই যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ওয়েল টেকিং, একদম সেম সেম। শুধুমাত্র এই যে এইটুকু চেঞ্জ, এই শুধু প্রথমটুকু চেঞ্জ। ইমেলে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হয়, সাবজেক্ট দিতে হয়, আর লেটারে হচ্ছে ডেট দিতে হয় আর ঠিকানা দিতে হয়, ওই দুটার পরিবর্তে। বাকি সবই একরকম, বুঝতে পেরেছেন? একটা দিয়ে দুটো লেখা যায়। আবার হচ্ছে যেটা আপনাদের ফর্মাল লেটার, ফর্মাল ইমেল, ওগুলাও একই রকম। এই দেখেন, এই দেখেন ইনফর্মাল, ফর্মাল কই, এই দেখেন এখানে যা যা লেখা আছে, এই যে এই বডিতে যা যা লেখা আছে ওই ইমেলটাতে যায়, এটা হচ্ছে ফর্মাল লেটার। আবার দেখেন ইনফর্মাল, ফর্মাল ইমেলেও তাই তাই লেখা আছে, হুবহু কপি, আর কিচ্ছু না। কই জানি, এই যে একদম হুবহু, শুধুমাত্র এই যে প্রথমটুকু আলাদা, এইটুকু শুধু আলাদা, এই যে এইটুকু, আর এখানে সবই একই রকম। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? কি আমার কথা বুঝছেন কিনা? জি স্যার জি বুঝছি স্যার। স্যার। তাহলে ওই দুইটা ক্লাস দেখে নেবেন, এই যে এই দুইটা ক্লাস দেখবেন। স্যার স্যার রাইট আছেন, স্কুল ছাড়া অন্য প্রতিষ্ঠান বলতে স্যার কোন জায়গায় আমরা লিখতে পারি ইমেইলটা? শোনেন, মুখে মুখে তো বললে আপনি কথাটা বুঝবেন না, এগুলা দেওয়া আছে এখানে, এখানে ভিডিওর মধ্যে ক্লাসগুলো দেওয়া আছে। স্কুল বাদে যেমন মনে করেন ডিসি আসে, ইওনো আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আসে, মেয়রের কাছে চিঠি লেখা আসে, বুঝছেন কিনা? তবে আপনাদের ওই 99% সম্ভাবনা হচ্ছে আপনাদের হেড স্যারের কাছে আসবে। যেমন 24 সালের একটা বোর্ডেও স্কুল ছাড়া অন্য জায়গায় আসেনি, বুঝছেন কিনা? জি স্যার। তো সেই ক্ষেত্রে এই হেড স্যারের কাছে যেগুলো পাঠাতে হয়, ফর্মাল লেটার আর ফর্মাল ইমেল, এই হেড স্যার এগুলো পড়লেই হইলো। আর এমনিতেই হচ্ছে স্কুল ছাড়া যেটা অন্য জায়গা, হ্যাঁ, এই যে এইটা
স্কুল বাদে যেমন আপনার ইওনোর কাছে আসতে পারে, ডিসির কাছে লেখা আসতে পারে, তারপরে হচ্ছে কি আহ, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এদের কাছে যখন আসবে তখন যে ফরম্যাটটা একবার পড়ে যাবেন, একবার পড়ে গেলেই বুঝবেন একই রকম। বুঝতে পেরেছেন? এখন আমি আপনাদেরকে বলি, শোনেন, ঘটনা হচ্ছে ক্লাস হবে আর দুইটা, আজকে আর একটা। এখন আপনারা যদি আমার কাছ থেকে সরাসরি শিখে নিতে চান, অসুবিধা নাই, সামনের ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু যদি আপনার ভিডিওটা দেখেই করে নিতে পারেন, তাহলে আরো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে নিতে পারবেন। ব্যাপারটা কি বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। তো ঘটনা হচ্ছে যে আপনাদের যে ক্লাসগুলো দিয়েছি না, এই ক্লাসগুলো হচ্ছে আর একটা ব্যাচে করানো হয়েছে। তাহলে আপনাদেরকে যেভাবে করাই তাদেরকে ওইভাবে করাইছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ক্লাস দুটো দেখলে আপনারা বুঝে ফেলবেন। জি বুঝতে জি পেরেছেন কি? জি জি স্যার। ওকে, স্যার আজকে রিয়ারেঞ্জ ক্লাসটা আচ্ছা, রিঅ্যারেঞ্জ এবার দেখেন। জি স্যার। রিঅ্যারেঞ্জ সেদিন মনে হয় করাইছিলাম, কোন কোন বোর্ড করাইছিলাম? স্যার রেঞ্জ করানো হয় নাই। একটা বোর্ডও করানো হয়নি? না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আসলে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনাদের দুই ধরনের রিঅ্যারেঞ্জ আসবে। রিঅ্যারেঞ্জ সম্পর্কে কোনো কথা বলছিলাম এর আগে? না স্যার। বলি নাই। আচ্ছা, রিঅ্যারেঞ্জ সম্পর্কে যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে, হ্যাঁ, ব্যক্তি সম্পর্কে আসলে ওইগুলা সাল দেওয়া থাকবে, দেখবেন কত সালে জন্ম নিল, মরে গেল, এই সালগুলো খেয়াল রাখবেন, সালগুলো সিরিয়াল অনুযায়ী বসাই দিবেন, হয়ে যাবে। আচ্ছা, একটা একটা করতে থাকি তাহলে বুঝে যাবেন। আর বাকি যেগুলো আছে, যেগুলা কোনো ব্যক্তি জীবনী না, হুম, যেগুলা ব্যক্তি জীবনী না, সেগুলোর ক্ষেত্রে অর্থ অনুযায়ী করতে হবে। ব্যাপারটা কি বুঝছেন নি? জি স্যার। আচ্ছা, আর রিয়ারেঞ্জ পরীক্ষাতে যেভাবে লিখবেন সেটা একটু বলি। সেটা হচ্ছে পরীক্ষাতে এরকম বক্স তৈরি করবেন, সম্পূর্ণ রিয়ারেঞ্জ লেখা লাগবে না পরীক্ষাতে। বুঝছি স্যার, তখন একদিন আলোচনা হয়েছিল। হ্যাঁ, তাই তো আমার তাই মনে হচ্ছে। তাহলে আপনাদের আসবে 8টা না? জি স্যার, এটা আটটা। জানি স্যার, উপরে যে বক্স করা। হ্যাঁ, এই যে উপরে লিখবেন 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, এরকম 8 লিখে নেবেন। মিনিট। স্যার এটা পারবো আমরা, আপনি বুঝাইছেন জেনে স্যার। আমি তো সেইটাই বলতেছি যে আমি বুঝাইছিলাম। তাহলে কোথা থেকে করবো, কত নাম্বার থেকে? জি স্যার, ই করেন, হুম, রিয়ারেঞ্জ প্র্যাকটিস করেন স্যার। কোনটা করব, কোন বোর্ড করব? কোন বোর্ড বলেন? স্যার 24 গুলো করান স্যার। তো এটা তো 24-এরই, ঢাকা 24-এ ঢাকা বোর্ড হয়েছে। স্যার কোনো বডি হয় নাই। তাইলে আমি তো ওইটাই তো করতেছি। স্যার ও মানে বলতেছে মানে যে আপনি যে 1 থেকে 8 পর্যন্ত লিখছেন এই নিয়ম কেমন জানে। আচ্ছা দেখেন, হি থট হিম টু বি ডেড। আচ্ছা, এই কোন গল্পটা এখন বলেন তো, এটার প্রথম কোনটা হবে, একটু পারেন কিনা দেখি। আমি একটু লাইনগুলো প্রত্যেক, এই যে ডি নাম্বারটা নাকি? ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস আর পাসিং থ্রু এ ফরেস্ট। হ্যাঁ, একদিন দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাহলে এটা হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, এরপরে কোনটা হবে বলেন? হুম, সাডেনলি দে কেম। আমি একবার পুরোটা বাংলা করে দিই, ঠিক আছে? তারপর আপনারা একটু বলবেন। দেখেন প্রথমটা, দেখেন, হি থট হিম টু বি ডেড, সে তাকে মৃত মনে করলো। দ্য বিয়ার স্মেল্ট হিজ ইয়ার্স, নোজ অ্যান্ড ফেস, ভাল্লুকটি তার কান, নাক এবং মুখমণ্ডল গন্ধ শুকলো। সাডেনলি দে কেম অ্যাক্রস এ বিয়ার, হঠাৎ তাদের সামনে একটা ভাল্লুক আসলো। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ফরেস্ট, একদিন দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। দেন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে ভাল্লুকটি চলে গেল। ফাইন্ডিং নো আদার ওয়ে, দ্য লেটার ওয়ান লেইড ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেইন্ট ডেথ, তারপরে কোনো উপায় না পেয়ে
আরেকজন বন্ধু কি করলো, মাটিতে শুয়ে পড়লো এবং তার নিঃশ্বাস বন্ধ করে দিল এবং মৃতের মতো ভান করলো। দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্ব আপ এ ট্রি বাট দ্য লেটার কুড নট ক্লাইম্ব। প্রথম বন্ধু গাছে উঠে পড়লো কিন্তু অন্য বন্ধু গাছে উঠতে পারতো না। দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। তারা একে অপরের সম্পর্কে ভালোবাসার গল্প বলছিল। ওকে, সেইটাই হবে। আচ্ছা, তাহলে প্রথমটা নিয়ে নিলাম, দ্বিতীয়টা হচ্ছে এইচ নাম্বার হবে, ঠিক কিনা? জি স্যার। তারপরেরটা হবে সি নাম্বার। ওকে, জি স্যার, সাডেনলি। সাডেনলি দে কেম অ্যাক্রস এ বিয়ার। হঠাৎ তারা একটা ভাল্লুকের সামনে আসলো। আচ্ছা, তারপরে কি হলো? ভাল্লুকের সামনে আসার পরে জি স্যার। জি নাম্বার। জি নাম্বারে কি, এক বন্ধু গাছে উঠে পড়লো, জি নাম্বার। ওকে, তারপরে কি হলো? তারপরেরটা হচ্ছে কোনটা? এফ নাম্বার স্যার। তারপরে কি এফ? এই যে জি আর স্যার। বন্ধু কোনো উপায় না পেয়ে সে শুয়ে পড়লো। তারপরে কি? স্যার বি। বি নাম্বার, ভাল্লুকটি তার গন্ধ নিল, নাক কান মুখের গন্ধ নিল। ওকে, তারপরে এ। তারপরে এই এ নাম্বার, এ, যে হি থট হিম টু বি ডেড, সে তাকে মৃত মনে করলো, এ নাম্বার। এরপরে তার স্যার ই হবে। এরপরে হচ্ছে ই নাম্বার, তারপর ভাল্লুকটি চলে গেল, শেষ। বুঝলেন? জি স্যার। ওকে, এইবার তারপরে বোর্ড দেখেন, রাজশাহী বোর্ড কি আসছে। বলেন রাজশাহী বোর্ডে কি হয়েছে? দ্য কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য, হ্যাঁ, প্রথমে হবে এফ স্যার। প্রথমে যে এফ নাম্বার, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি আইডিয়াল। এক সময় এক রাজা ছিল যে ছিল খুবই অলস। তারপরে ই স্যার। ই নাম্বার, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে শারীরিক কোনো পরিশ্রমের কাজ করতো না। এটা হচ্ছে, স্যার এটা একটু অর্থ বলে দেন। আচ্ছা, এই যে একটা একটা লাইন বলতেছি, এর অর্থ শোনেন। এক সময় এক রাজা বাস করতো, সে ছিল খুব অলস। তারপরে হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে শারীরিক কোনো ব্যায়াম করতো, মানে শারীরিক কোনো কাজ করতো না। ঠিক আছে, এটা হলো সি নাম্বার। আচ্ছা, তারপরে কি হলো? এরপরে হচ্ছে ই নাম্বারটা দেখেন, হি বিকেম বাকি অ্যান্ড কুড নট মুভ অর ডু এনিথিং। সে ধীরে ধীরে মোটা হয়ে গেল আর সে কোনো কিছু করতে পারতো না, ঠিক কিনা? আচ্ছা, ই নাম্বার। এরপরে কি হয়েছে? হ্যাঁ, এরপরে হচ্ছে এইচ নাম্বার, হি কল্ড ইন এ ডক্টর, সে একটা ডাক্তার ডাকলো। আচ্ছা, তারপরে কি হলো দেখেন, ডি। তারপরে হচ্ছে বি নাম্বার, হি অ্যাডভাইস দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব ইনটু দ্য ইয়ার। না, এটা না, ডি স্যার। ডি নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে দি ডক্টর ওয়াজ ভেরি ওয়াইজ, ডি নাম্বার। তাহলে ডি হবে। হ্যাঁ, ডাক্তারটা খুব কি ছিল, জ্ঞানী ছিল। তারপরে তারপর বি। তারপরে হচ্ছে না, বি না, তারপর হচ্ছে জি নাম্বার। জি। হ্যাঁ, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন, সে কোনো মেডিসিন লিখলো না। ঠিক আছে, এরপরে হচ্ছে বি নাম্বার, হি অ্যাডভাইস দ্য কিং টু মুভ এ হেভি ক্লাব ইনটু দ্য ইয়ার টিল হি গট টায়ার্ড, সে উপদেশ দিল কি, যে হচ্ছে একটা লাঠি দিল, সেই লাঠিটা ঘোরাতে বললো যতক্ষণ সে ক্লান্ত না হয়। এটা হচ্ছে বি নাম্বার। এরপরে কি হইলো সর্বশেষ? হ্যাঁ, দি কিং ফলোড দ্য অ্যাডভাইস অফ দ্য ফিজিশিয়ান অ্যান্ড বিকাম স্লিম অ্যান্ড ফুলি কিওর্ড। তারপরে সে আস্তে আস্তে স্লিম হয়ে গেল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এ নাম্বার, না কি নাম্বার এটা? স্যার প্রথমে স্যার এফ হবে না স্যার, এক নম্বরে। হ্যাঁ, এটা হচ্ছে এফ হবে আর এটা হচ্ছে এ। ওকে, জি স্যার। ওই এফ লিখতে এ লেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে দেখেন যশোর বোর্ডে কি এসেছিল দেখেন। এবার দেখেন, পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন, কি হবে? জি স্যার। এ নাম্বারই হবে। আচ্ছা, পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। সি। তারপরে হচ্ছে সি নাম্বার, ইট ওয়াজ ডিসকভার্ড। দেখেন, পেনিসিলিন হচ্ছে একটা জীবন রক্ষাকারী ওষুধ। তারপরে সি নাম্বার, ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, এটা ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। এটা সি নাম্বার। এরপরে কি হয়েছিল? এবার হচ্ছে
হি ওয়াজ বর্ন, এই দেখেন, হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। তিনি স্কটল্যান্ডের একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপরেরটা, তারপরে বি। তারপরে হচ্ছে বি নাম্বার, হি পাস্ট হিজ বয়হুড ইন হিজ প্যারেন্টস। সে তার বাল্যকাল তার পিতা মাতার সাথে কাটিয়েছিল। আচ্ছা, তারপরে, তারপর স্যার ডি। আচ্ছা তার আগে একটা কথা বলি, আমরা যদি এই জি নাম্বারের জায়গায় এইচ নাম্বারটা দিই বেশি ভালো হয় না? দেখেন সে ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। স্যার এখানে ওই অ্যাটেন্টিভ স্টুডেন্ট এটা পরের সাথে দিলে কি ওনার ওই যে উনি হায়ার স্টাডির জন্য বাইরে গেছিলেন ওইটার সাথে মিলায় দেওয়া যায় ম্যাচিং হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দিলাম। জি স্যার। তাহলে এটা হচ্ছে বি নাম্বার। ওকে, তারপরে হচ্ছে কি, যে হি ওয়াজ, কোনটা? ডি। ডি নাম্বার, হি ওয়াজ দ্য 17th অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তার আগেরটা কি দিলাম? আচ্ছা, সে হচ্ছে ডি। তার কয়জন? তার হচ্ছে 8 ব্রাদার, তার 8 ভাই বোনের, তিনি হচ্ছে 7 নম্বর, তাই না? ডি স্যার ডি। ডি নাম্বার। আচ্ছা, তারপরে এবার স্যার এইচ হবে এইচ। এই বের, এই সে হচ্ছে রেগুলার স্টুডেন্ট ছিল, সে খুব নিয়মিত এবং মনোযোগী স্টুডেন্ট ছিল। আচ্ছা, তারপরে ই স্যার ই। ই নাম্বার, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। 12 বছর বয়স পর্যন্ত সে স্কুলে অনুপস্থিত থাকেনি। আচ্ছা, তারপরে তারপরে এফ। তারপরে হচ্ছে এফ নাম্বার, হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার স্টাডি। এরপরে 14 বছর বয়সে তাকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাঠানো হয়েছিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখেন, এই গল্পগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ, গল্পগুলো মনে থাকলে মোটামুটি পারবেন ভালো। দেখেন কোনটা হবে? বি। বি নাম্বার, নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। নেপোলিয়ন হচ্ছে একজন রাজা ছিলেন ফ্রান্সের এবং তিনি ছিলেন একজন বীর। আচ্ছা, তারপরে স্যার ডি। তারপরে ডি নাম্বার, হি ওন ম্যানি ব্যাটলস অ্যান্ড কনকার্ড ম্যানি কান্ট্রিজ অফ ইউরোপ। সে অনেক যুদ্ধ করেছিল এবং ইউরোপের অনেক দেশও তিনি জয় করেছিল। এটা হচ্ছে ডি নাম্বার। স্যার সি। এরপরে সি নাম্বার হচ্ছে, ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর। একদিন সে সাগর সৈকত ধরে সে হেঁটে যাচ্ছিল। এটা হচ্ছে সি নাম্বার। হ্যাঁ, তারপরে এফ। এফ। এফ নাম্বার, সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিং। হঠাৎ সে একটা চমৎকার জিনিস দেখলো। সেই চমৎকার জিনিসটা কি? হ্যাঁ, অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। একজন ইংরেজি বালক সে একটি ছোট্ট নৌকা তৈরি করছিল। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে এই যে এটা, দ্য কিং আস্কড হিম হোয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট। এ নাম্বার, জি স্যার। সে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন এই ছোট্ট নৌকা তৈরি করছো। এরপরে কি নাম্বার? এরপরে হচ্ছে ই নাম্বার। ই নাম্বার। হ্যাঁ, ই নাম্বারটা হচ্ছে, দ্য বয় সেড আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো মাই হোম। আমি এই সাগর পাড়ি দিব এবং আমার বাসায় যাব। এটা হচ্ছে কি নাম্বার জানি? ই নাম্বার। তারপর স্যার জি। তারপরে হচ্ছে ডি নাম্বার, না ই, জি নাম্বার, দি বয় ওয়াজ ব্রট বিফোর হিম। তারপরে ছেলেটাকে তার সামনে আনা হলো। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, আমি বুঝছি আপনার কথাটা, দাঁড়ান এক মিনিট। সেটা হচ্ছে, আগে হবে স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে এই কোন নাম্বার জানি, এই এইচ এর পরে 6 নাম্বারের ক্ষেত্রে 6 নাম্বারে জি হবে। 6 নাম্বারের ক্ষেত্রে জি। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এ, তারপরে ই লাস্টে, না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। মানে ওই বাচ্চাটাকে সামনে আনলো প্রথমে, তারপরে না জিজ্ঞেস করলো, তাই না? জি স্যার। এটাই ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জি হলো, আর এটা ই, আর এটা এ, আর এটা ই, এরম না? প্রথমটা বি দেন, এই যে ভুল করে প্রথমটা হচ্ছে বি। ওকে, ঠিক আছে এবার। জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে হচ্ছে এটা, এটা কার গল্প? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। এ দেখেন, এখানে এটা সহজ হবে, এটা সাল দেওয়া আছে মনে হয়। তাহলে প্রথমে কোনটা হবে? এই যে জি নাম্বার নাকি?
জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ এ বরিশাল ইন 1899, এটাই তো নাকি? ওকে, তাহলে এটা হচ্ছে জি নাম্বার। তারপরে কোনটা হবে? তারপর কোনটা বলেন? তারপরে হচ্ছে এর পরের সাল দেখেন, 1899 সাল থেকে নিকটতম সাল কোনটা? 99 থেকে কোনটা? 1899, এটা হচ্ছে 30, 47, 28। 28। হ্যাঁ, জি স্যার। হি লস্ট দ্য এটা জব। কি নাম্বার আচ্ছা, হবে? এটা হচ্ছে এই যে 22 বছর যোগ করেন তো এর সাথে কত হয়? 91 হয় না? স্যার ই হবে ই। হ্যাঁ, এটা হবে ই, যে হি টুক হিজ মাস্টার ডিগ্রি ইন ইংলিশ ই। অ্যাট দ্য এজ অফ 22। 19 এটাই হবে মনে হয়। তাহলে এই যে 99 সাথে ই 22 যোগ হবে করলে, স্যার, ই। 99 সাথে 22 যোগ করলে 1921 সাল হয়, ঠিক কিনা? জি স্যার। তাহলে এটা আগের সাল, তাহলে জি এটা স্যার, হবে ই ই হবে। নাম্বারটা। এরপরে হবে হচ্ছে এর থেকে স্যার নিকটতম। স্যার আপনার জি স্যার। এর তারপর হচ্ছে সি নাম্বার। দেন এইচ হবে স্যার, এইচ। এইচ নাম্বার কি? The next year he started his teaching career as a professor of English at Kolkata City College. না হইলো না। ও দাঁড়ান, হি টুক হিজ মাস্টার ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22, মানে ও 22 সালে হচ্ছে মাস্টার ডিগ্রি লাভ করে, মানে 22 বছর বয়সে। আর তার পরের বছরে হচ্ছে সে ওই কলেজেই হচ্ছে ইংলিশের প্রভাষক হিসেবে যোগদান করে। আচ্ছা, জি। এটা হচ্ছে এইচ নাম্বার। এরপরে হচ্ছে যে 28 সালটা কই? তারপর স্যার সি। সি নাম্বার। না স্যার সি স্যার। হ্যাঁ, ওইটাই বলতেছি, এই যে 1928 সাল, সি নাম্বার। তাহলে কি হইলো দেখেন, স্যার বি এই। নাম্বারে একটু ওয়েট করেন, আস্তে আস্তে, ধীরে 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 ধীরে, কুইক। সেটা হচ্ছে হি লস্ট দ্য জব ইন 1928 অন দ্য চার্জ অফ পাবলিশিং এ পোয়েম ইন দ্য পরিচয়া পত্রিকা। এরপরে পরিচয় পত্রিকা প্রকাশের পরে এই হচ্ছে 1928 সালে তাকে ওই চাকরি থেকে তাকে বাদ দেওয়া হয়, মানে তার চাকরি হারায়। 28-এর পরে কয় সাল? 30 সাল। 30 সালটা হচ্ছে এ নাম্বার, বুঝছেন নি? ইন 1930 হি জয়েন্ট দ্য রামজশ কলেজ দিল্লি বাট রিটার্ন টু হিজ প্যালেস অফ বার্থ দ্য নেক্সট ইয়ার, এবং পরবর্তী বছরে সে কি করে, ওই ইয়ে করে, মানে আবার দিল্লিতে ফিরে আসে, এই সরি, তার জন্মস্থানে ফিরে আসে। 6 নম্বরে ডি। এবার 30-এর পরে কত সাল আছে দেখেন, 30-এর পরে মনে হয় হচ্ছে 35 সাল, 35 সাল ডি। ডি নাম্বার। সেটা হচ্ছে হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন এটি কি ব্রজমোহন কলেজ বরিশাল ইন 1935। এরপরে হচ্ছে তিনি 1935 সালে ব্রজমোহন কলেজে যোগদান করেন। 35-এর পরে কত সাল? বি। 35-এর পরে 47 সাল, বি নাম্বার, তাই না? জি স্যার। ওকে, বি নাম্বার 47 সাল। তাহলে কি হলো, ইন 1947 হোয়েন দ্য পার্টিশন ওয়াজ মেড জীবনানন্দ দাস লেফট বাংলাদেশ ফর ইন্ডিয়া। এবার 1947 সালে বঙ্গভঙ্গের সময় জীবনানন্দ দাস আবার ইন্ডিয়ায় চলে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে 51 সাল। 51 সাল হচ্ছে এফ নাম্বার। 51 সালে কি হয়েছে, 1951 হি জয়েন দ্য খড়গপুর কলেজ। এরপরে 1951 সালে তিনি খড়গপুর কলেজে যোগদান করেন। বুঝলেন ব্যাপারটা? শোনেন, যখন এরকম সাল দেওয়া থাকবে, হ্যাঁ, তখন অবশ্যই ওই সালের সিরিয়ালগুলো মেনটেন করবেন, তাহলে হয়ে যাবে। বুঝছেন কিনা? স্যার আর দুই একটা যদি সাল দেওয়া না থাকে তাহলে? সাল দেওয়া না থাকলে ওই যে একটু হিসাব করে করতে হবে, যেগুলো দেওয়া থাকবে না একটু মাথা খাটাইতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা দেখেন, সিলেট বোর্ড। সিলেট বোর্ডের কি গল্প? এটা হচ্ছে কি গল্প? ফার্মার মাইড। আচ্ছা দেখেন, তাহলে দেখেন কি হবে প্রথমে। He said, "Look at my friend, keep the money and remove your distress." So he could not devote himself to his work. তারপরে he thought, keep দাঁড়ান, now a thinking took hold of farmer। তারপরে আচ্ছা, এফ নাম্বার, a rich man went to a farmer with 50,000 টাকা in a bag, তাই না? না স্যার, না, এটা তো হবে না মনে হয়। তাহলে আচ্ছা দেখি, he always thought that his money could be stolen anytime. He gradually realized that he had money but no peace. হ্যাঁ, ওইটাই হবে। শোনেন, a rich man went to a farmer with 50,000 টাকা in a bag.
একজন ধনী লোক, সে হচ্ছে ওই যে 50,000 টাকা, 50,000 টাকা, হ্যাঁ, 50,000 টাকার ব্যাগ নিয়ে একটা কৃষকের কাছে গেল। আচ্ছা, গেল, তারপরে কি ঘটলো? এরপরে হচ্ছে এ নাম্বার, এরপরে হচ্ছে এ নাম্বার। হি সেড টু হিম, সে তাকে বলল, লুক মাই ফ্রেন্ড, কিপ দ্য মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস। বলছে তোমার এই টাকাগুলো নাও আর তোমার দুঃখ দুর্দশা দূর করো। আচ্ছা, নিলাম এ নাম্বার। তারপরে কোনটা? তারপরে কোনটা নেব? আচ্ছা, এ ডি নাম্বার, নাও এ নিউ থিঙ্কিং টুক হোল্ড ফর অফ দ্য ফার্মার। না, এটা নেব হি ডাগ দ্য হোল, তারপরে এই দেখেন এইটা হবে জি নাম্বার। হি অলওয়েজ থট দ্যাট হিজ মানি, না নিল কখন? এটা তো নিতে বললো তাই না, নিল কখন? কোনটা দিব? হি কুড নট ডিভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক। আচ্ছা, তারপরে হচ্ছে দিস থট কিপ হিম অ্যাওয়েক অ্যান্ড হিজ স্লিপ প্লেড অ্যাওয়ে অ্যাট নাইট। দাঁড়ান দেখ, এইচ নাম্বার কই? হি গ্র্যাজুয়ালি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড মানি, না এটা লাস্টে হবে। হি কুড নট ডিভোট হিমসেলফ, আচ্ছা দিস থট কিপ হিম অ্যাওয়েক অ্যান্ড হিজ স্লিপ প্লেড অ্যাওয়ে অ্যাট নাইট। আচ্ছা, নাও এ থিঙ্কিং টুক হোল্ড অফ ফার্মার। হি ডাগ এ হোল ইন হিজ হার্ট অ্যান্ড কিপ দেম দেয়ার। আচ্ছা, তা এইটাই হবে, জি স্যার, হি নামের ঠিক আছে না? এই যে কি বলে, এ ডাগ, এই নাও এ নিউ থিং টু হোল্ড অফ ফার্মার। আচ্ছা, সেই টাকা নিল সেটা কই? স্যার গিফট রাখলো দেম তার কাছে আর। হি ডাগ এ হোল ইন হিজ হার্ট অ্যান্ড কিপ দেম দেয়ার। তো এটা নেওয়ার আগে যার কথা আছে, গল্পটা ছোট হয়ে গেছে তো, এটা তো নিয়ে নিল, তাহলে যে লাইনটা নিউ থিং টুক হোল্ড অফ ফার্মার, মাথায় একটা নতুন চিন্তা আসলো, জি স্যার। তাই না? আচ্ছা, সো হি কুড নট ডেভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক। এরপরে সে কি করলো, তার নিজের কাজে আর মনোযোগ দিতে পারলো না, বুঝছেন নি? বি নাম্বারটা পরে, আগে আগে কোন নাম্বারটা দেবো? হি অলওয়েজ থট হিজ, এটা দেখেন, এই যে এটা হবে, বুঝছেন? হি অলওয়েজ থট দ্যাট হিজ মানি কুড নট বি স্টোলেন এনি টাইম। সে সবসময় চিন্তা করতে লাগলো যে তার টাকা পয়সা হারিয়ে যাবে। এটা জি নাম্বার। আচ্ছা, এটা চিন্তা করার পরে তারপরে কি করলো দেখেন, সেটা হচ্ছে নাও এ নিউ থিঙ্কিং টুক হোল্ড অফ দ্য ফার্মার। এরপরে তার মাথায় একটা নতুন চিন্তা আসলো, ঠিক আছে? সেই চিন্তাটা কি? এটা ডি নাম্বার। এই চিন্তাটা হচ্ছে এই যে এইটা, হি ডাগ এ হোল ইন হিজ হার্ট অ্যান্ড কিপ দেম দেয়ার। এবং সে একটা তার ঘরের মধ্যে একটা গর্ত করলো এবং সেই গর্তের মধ্যে টাকাগুলো রেখে দিল। ই নাম্বার। রেখে দেওয়ার পরে তারপরে সে কি করলো দেখেন, তারপরে হচ্ছে দিস থট কিপ হিম অ্যাওয়েক অ্যান্ড হি স্লিপ। এই দেখেন এইটা দিস থট, না এটা উল্টাপাল্টা হয়ে গেছে একটু। এটা হচ্ছে ই নাম্বার হবে আর পরেরটা ডি নাম্বার হবে, ঠিক আছে? এটা ই আর এটা ডি। আর এই চিন্তা, ওই যে চিন্তা করলো যেটা, এই চিন্তায় তার ঘুম কেড়ে নিল, যে দিস থট কিপড হিম অ্যাওয়েক অ্যান্ড হি স্লিপ প্লেড অ্যাওয়ে অ্যাট নাইট। এরপরে হচ্ছে সি নাম্বার। সে কি করলো, সেইগুলা নিয়ে সবসময় চিন্তা করলো এবং তার রাতের ঘুম হারাম হয়ে গেল। আচ্ছা, তারপরে কোনটা? এই তারপরে হচ্ছে এইচ নাম্বার কি? এটা লাস্টে হবে, জি নাম্বার দিয়েছি। তারপরে হচ্ছে এটা দিলাম কোন জায়গায়? বি নাম্বার দিলাম না কে? এই যে এটা হচ্ছে বি নাম্বার। তারপরে সো হি কুড নট ডেভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক। এছাড়া সে তার কাজে আর মনোযোগ দিতে পারলো না, ঠিক আছে? এরপরে লাস্ট এসে দেখেন, লাস্টে হচ্ছে হি গ্র্যাজুয়ালি রিয়েলাইজ দ্যাট, সে ধীরে ধীরে বুঝতে পারলো যে হি হ্যাড মানি বাট নো পিস অফ মাইন্ড। তার অনেক টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু তার মনে শান্তি নাই। এটা লাস্টে। বুঝলেন ঘটনা? ওই যে মনে আছে দুই বন্ধু, একটা গরিব বন্ধু একটা বড়লোক বন্ধু, এখানে একটা লাইন বাদ আছে, হ্যাঁ, ওই যার কারণে গল্পটা একটু ইয়ে হয়ে গেছে। সেই লাইনটা হচ্ছে ওই যে কৃষক টাকাটা নিল, এই নেওয়ার কথাটা নাই, তারপরের লাইনটা থেকে আছে। আচ্ছা, বরিশাল বোর্ড 2024, এটা দেখেন, এটা কোন গল্প? এটা হচ্ছে দি লিডার অফ দ্য রাবার্স কেম টু সাদি অ্যান্ড, এটা সেই ইয়ের গল্প, শেখ সাদির গল্প না?
আচ্ছা, তাহলে প্রথমে কোনটা হবে? ওয়ান শেখ সাথী ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ, জি নাম্বার নাকি? ঠিক তো? স্যার হ্যাঁ আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখে একটা কথা বলতে চাই। হুম স্যার হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট পার্টের এমসিকিউ যেগুলো হয় স্যার, হুম ওগুলো আমরা বাড়িতে হচ্ছে ইয়া মানে স্টোরিগুলো পড়তাম, আপনি এমসিকিউ গুলো ক্লাসে দুইটা ক্লাসে শেষ করে দিতেন স্যার। এমসিকিউ এর দুটা ক্লাসে শেষ হবে না। আর একটা কথা বলি, এমসিকিউ আপনারা কমনও পাবেন না, বুঝছেন নি? স্যার ওই যে ওখানে হুম হচ্ছে রিয়ারেন্স, তারপর রিয়ারেন্স না হচ্ছে হচ্ছে সিনোনিম যেগুলো থাকে, হুম ওগুলো স্যার একটু সমস্যা হয়। আপনাদের এমসিকিউ সমস্যা হবে, আপনি যাই করেন এমসিকিউ সমস্যা হবে। কারণ হচ্ছে এমসিকিউ প্রথম কথা বাংলা অর্থ ছাড়া হবে না, বাংলা অর্থ করে করে বুঝে বুঝে করতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে এমসিকিউ কমন পড়ার সম্ভাবনাও কম, বুঝতে পেরেছেন? সুতরাং এগুলো করে দিয়েও লাভ নাই, বুঝলেন কি না? স্যার কিন্তু একটু দিলে ভালো হতো আচ্ছা স্যার। ঠিক আছে, এইগুলো তাকে করেন, তারপরে সামনের ক্লাসে দেখা যাবেন, এগুলো আগে করেন। বলেন প্রথমে কি দিব? প্রথমে হচ্ছে জি নাম্বার, ওয়ান শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। একদিন শেখ সাদি একটা ধনী ব্যবসায়ীদের একটা দলের সাথে বাগদাদে যাচ্ছিল, ঠিক তো? তারপরে কি হলো? তারপর কোনটা নেব এখন? শুনতে পাচ্ছেন? দুই নাম্বার। দুই নম্বরে কি? হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তার সাথে এক এক বান্ডিল বই ছিল আর কিছু টাকা পয়সা ছিল, ঠিক তো? আচ্ছা, এটা হচ্ছে কি নাম্বার? এটা হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে দে ট্রাভেল ফর 12 days উইদাউট এনি ট্রাবল, এটা তো বি নাম্বার, ঠিক আছে? তারপরে তারা হচ্ছে 12 দিন কোনো রকম সমস্যা ছাড়াই তারা ভ্রমণ করলো, বি নাম্বার। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপর সি অন নাম্বার, দা সি নাম্বার স্যার। সি নাম্বার না ই নাম্বার? ই নাম্বার, ই নাম্বার, হ্যাঁ। অন দ্য 13th day a gang of robbers attacked them and took away all the goods and money from the merchant. এরপরে 13তম দিনে একটা ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো এবং তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা মালপত্র ছিনিয়ে নিয়ে নিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হলো? আচ্ছা, এই সি নাম্বারটা বাদ গেল যে, তাহলে এইচ, এইচ স্যার। সি নাম্বারটা কোথায় দেবো তাইলে? এই যে সি নাম্বার, দ্যাট দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি। এটা হচ্ছে ই নাম্বারের পরে হবে। ওই যে জি নাম্বার কই? এই যে শেখ সাদিক কিনেছিল, এই যে ডি নাম্বারের পরে হবে হচ্ছে সি নাম্বার। ব্যাপারটা কি বুঝছেন নি? তারপরে হচ্ছে বি নাম্বার, তারপরে ই নাম্বার। এখানে হচ্ছে সি, তারপরে এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। বুঝছেন কিনা? মানে ইয়ের কাছে ছিল, অথবা এটা সি নাম্বার আর ডি নাম্বার উল্টাপাল্টা করে দিলে হবে, অসুবিধা নাই। একটু লাইনে থাকবেন। আসসালামু আলাইকুম। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হুম। আচ্ছা, আমি তো ক্লাস আছি, আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা কি বুঝছেন ব্যাপারটা? ওকে, আমি প্রথম থেকে আবার বলি শোনেন। জি নাম্বার দেখেন প্রথমে, ওয়ান শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। একদিন শেখ সাদি একটা বড় ওই ব্যবসায়ী দলের সাথে বাগদাদে যাচ্ছিল। আচ্ছা, তারপর আমরা দিলাম ডি নাম্বার, হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তার সাথে কিছু টাকা পয়সা ছিল এবং এক বান্ডেল বই ছিল, রাইট? বুঝছেন তো? আচ্ছা, সি নাম্বারের কি? সি নাম্বার হচ্ছে দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি। আর ওই ব্যবসায়ীদের সাথে ছিল কি? তাদের মালপত্র ছিল এবং অনেক টাকা পয়সা ছিল। ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা, তারপরে হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে ও হুম হুম স্যার আপনি ডি এর জায়গায় বি লিখছিলেন, পরে আবার ডি লিখছেন 4 নম্বরে। আচ্ছা, প্রথমে আসেন, জি নাম্বারে আসেন। জি নাম্বার তো ঠিক আছে, প্রথমটা বুঝছেন নি? জি স্যার। কথা কন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে কি দিব? এটা হচ্ছে ইয়ে দিব, কি দিব? এই- স্যার 2 নাম্বার ঠিক আছে স্যার। এটা হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারে ইয়ে ছিল। আর নয়েজ আসে কার কাছ থেকে? আর সি নাম্বার, আর এটা হচ্ছে বি নাম্বার। এটা হচ্ছে বি। এবার তো ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তারপরে ই নাম্বারে কি হইলো? আক্রমণ করলো। আচ্ছা, আক্রমণ করার পরে কি হইলো? এইচ স্যার, এইচ। এইচ নাম্বারে হচ্ছে শেখ সাদি দেন সেড আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস। আচ্ছা, এটা ঠিক আছে। শেখ সাদি বললো যে আমি আশা করি তোমরা এই বইগুলোর ভালো ব্যবহার করবা। আচ্ছা, এরপরে হচ্ছে কি নাম্বার দেবো? দেন দ্য লিডার, এ নাম্বার, ঠিক না? জি স্যার। আচ্ছা, then the leader of the robbers came to Sadi and ordered him to give all he had to him. না, আপনি ভুল বললেন, বুঝছেন নি? স্যার। এই নাম্বারে ভুল হয়েছে, আগে হবে এইটা, আগে বইটা নিবে তারপরে না। জি স্যার। এইটা হচ্ছে এই নাম্বার না হয়ে এখানে হবে এ নাম্বার। এ নাম্বার হবে। এ নাম্বারে পরে হবে হচ্ছে এফ নাম্বার। শেখ সাদি হ্যান্ডেল হিম দ্য বান্ডেল অফ বুকস অ্যান্ড অলসো দ্য লিটল মানি হি হ্যাড উইদাউট এনি ফিয়ার। এফ নাম্বার। লিডারটা তার কাছে বললো যে তোমার কাছে যা যা আছে বের করে দিয়ে দাও। শেখ সাদি তখন তার যা কিছু ছিল বইয়ের বান্ডিল টালে সবকিছু দিয়ে দিল কোনো রকম ভয় ছাড়া। এরপরে বললো কি এই যে ওইটা হবে এবার হবে এইচ নাম্বার। শেখ সাদি দেন সেড, তখন সাদি বলল যে আমি আশা করি তোমরা এই বইগুলার সঠিক ব্যবহার করবা। বুঝলেন? বুঝলেন কি না? জি তার মানে ঘটনাটা আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে একদিন শেখ সাদি ইয়েতে যাচ্ছিল, ওই যে এক মার্সাইন্ট মানে এক ব্যবসায়ী দলের সাথে বাগদাদে যাচ্ছিল। তারপরে তারা 12 দিন কোনো রকম ঝামেলা ছাড়াই গেছিল। 13 নম্বর দিনে তাদেরকে ডাকাত আক্রমণ করে। এরপরে তাদের কাছে যা মালপত্র ছিল নিয়ে নেয়। এরপরে তখন শেখ সাদিকে ডাকার পরে বলে তোমার কাছে যা আছে দিয়ে দাও। শেখ সাদি তার কাছে যে বইয়ের বান্ডিল ছিল সেইগুলো এবং হচ্ছে তার কাছে আরো যা টাকা পয়সা ছিল সেগুলা দিয়ে দিল। দেওয়ার পরে সে বলল কি যে আমি আশা করব যে তোমরা এই বইগুলোর সঠিক ব্যবহার করবা। আচ্ছা, এরপরে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডের কার গল্প এটা? বেলালস লট হ্যাজ চেঞ্জড রেডিক্যালি, হি ইজ নাও ভেরি হ্যাপি। কোনটা হবে? বেলাল ওয়াজ অ্যান আনএমপ্লয়েড, এটা না? বেলাল ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইয়ুথ অফ অ্যান ইম্প্রোভারাইজড ফ্যামিলি। বেলাল ছিল একটা হচ্ছে দরিদ্র পরিবারের বেকার ছেলে, ঠিক না? বেকার যুবক, জি নাম্বার। তারপরে কোনটা? তারপরে কি দেওয়া যায়? আচ্ছা, তারপরে হচ্ছে প্রভার্টি ফোর্সড হিম টু লুক ফর ওয়ার্ক, দারিদ্রতা তাকে কাজ করতে বাধ্য করেছিল। এটা হচ্ছে ডি নাম্বার। বুঝতে পারছেন তো? বেলাল ছিল কি একটা দরিদ্র পরিবারের সন্তান, দরিদ্র পরিবারের যে মানে বেকার যুবক, দারিদ্রতা তাকে কাজ করতে বাধ্য করেছিল। আচ্ছা, তারপরে কি হইল কন? তারপরে কি করলো? হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ, তারপরে সে তার গ্রামে কিছু জমি লিজ নিল। এটা কত নাম্বার? সি নাম্বার। ঠিক আছে তো? আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপর স্যার 8 নাম্বার। তারপরে এইচ নাম্বার। হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভড নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। এইচ নাম্বার, ঠিক তো নাকি? আচ্ছা, হ্যাঁ, এইটা নিতে পারি। সে সেখানে কি করলো যে সে হচ্ছে তার কৃষির যে জ্ঞান সেটা তার কৃষিকাজে শাকসবজির কাজে প্রয়োগ করলো। এরপরে হচ্ছে এফ নাম্বার। সে আরো কি করলো? হি হ্যাজ অলসো বিন রেজিং হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রডিউস ম্যানিয়েচার। এরপরে সে আর কি করলো? সে গরু উৎপাদন শুরু করলো। এটা হচ্ছে কি নাম্বার? এফ নাম্বার। আচ্ছা, এরপরে কি হয়েছে? গরু উৎপাদন করলো, ভালো কথা। আচ্ছা, তারপরে এইটা, ও
এটা মনে হয় আমরা একটু মিস করেছি না একটা লাইন, দেন হি জয়েন দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ এনএইচসি অ্যান্ড রিসিভ ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন। এই লাইনটা হবে আগে, কোন জায়গায় দিব এই লাইনটা? স্যার এই নাম্বার মনে হয় সি নাম্বারে হবে। এইটা হবে হচ্ছে, হ্যাঁ এই দাঁড়ান দাঁড়ান, ডি নাম্বার হচ্ছে, হ্যাঁ এইটা হবে হচ্ছে এই জায়গায়, এই যে ই নাম্বারটা হবে হচ্ছে এইচ এর পরিবর্তে, মানে এই দুইটা পরে হবে। এই দুইটা জায়গায় হবে, আর এখানে কি দিব, এটা হচ্ছে ই নাম্বার। বুঝছেন তো ব্যাপারটা? এবার ঠিক আছে না? স্যার মনে হয় 3 নাম্বারে হবে। ও মানে এইটা হবে এই জায়গায়, এরকম না? স্যার দেখ, সে আগে ট্রেনিং করছে। আমি এবার বলি, শোনেন আমি বলি। প্রথমে জি নাম্বার, জি নাম্বারে হচ্ছে বেলাল ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইয়ুথ অফ অ্যান ইম্প্রোভাইজড ফ্যামিলি। বেলাল হচ্ছে একটা দরিদ্র পরিবারের বেকার যুবক। আচ্ছা, তারপরে ডি নাম্বার, প্রভার্টি ফোর্সড হিম টু লুক ফর ওয়ার্ক। দারিদ্রতা তাকে কাজ করতে বাধ্য করেছিল। এরপরে হচ্ছে ই নাম্বার, ই নাম্বারে হচ্ছে তারপর সে কি করছে, দেন হি জয়েন দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ এনএইচসি অ্যান্ড রিসিভ ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন। এরপরে সে হচ্ছে এনএইচসিতে এই ট্রেনিং প্রোগ্রামে যোগদান করে এবং কৃষি চাষাবাদের প্রতি তিনি ট্রেনিং নেন। ট্রেনিং নেওয়ার পরে সি নাম্বার হয়েছে, হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ। তারপরে সে কি করে, তার গ্রামে কিছু জমি সে লিজ নেয়। লিজ নেওয়ার পরে কি করে, এইচ নাম্বার, হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভ নলেজ ফর কাল্টিভেটিং ভেজিটেবলস। তারপরে সে হচ্ছে তার ওই যে ট্রেনিং নেওয়ার যে জ্ঞান, সেই জ্ঞান সে শাকসবজি চাষে প্রয়োগ করে। এছাড়াও সে আর কি করে, হি হ্যাজ অলসো বিন রেজিং হাইব্রিড ক্রাউজ ফর মিল্ক অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রডিউস ম্যানিয়েচার। এরপরে সে আর দুধের জন্য হাইব্রিড গরু উৎপাদন করে। এরপরে কি করে দেখেন, এরপরে হচ্ছে আর কটা লাইন আছে, একটা হচ্ছে বি নাম্বার, আর একটা হচ্ছে আর কোনটা, আচ্ছা এরপরে হচ্ছে বেলালস লট হ্যাজ চেঞ্জ রেডিক্যালি, এ নাম্বার। এরপরে বিলালের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসে। পরিবর্তন করার পরে কি হয়, হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান। এখন সে একজন আত্মনির্ভরশীল ব্যক্তি হয়ে সে খুবই খুশি, বি নাম্বার। বুঝলেন? স্যার ওকে, এইগুলো আপনারা একটু পড়ে নিয়েন, ঠিক আছে? এগুলো আসলে বোঝানোর কিছু নাই, গল্পটা জানলেই পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে রিয়ান্স গুলো মোটামুটি আকারে আপনারা 19 সাল থেকে 24 সালের বোর্ডগুলো করবেন, 19 থেকে 24 এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে শেষ করলাম ক্লাস নাকি? ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।